আসসালামু আলাইকুম। জিরো আওয়ার টিভি নিউজ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার, আমি তরুণ ঘোষ। ঢাকা একেবারে সরাসরি জুড়ে গেল আমাদের দিল্লি বিস্ফোরণের সঙ্গে। গতকালকে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট একটা বিবৃতি প্রকাশ করে দিয়েছে, তাতে পরিষ্কার ঢাকার যোগাযোগটা কিভাবে তৈরি হয়েছিল তার ডিটেলস একেবারে দিয়ে দিয়েছে। আমি আগে খবরটা পড়ে নিই, খবরটা তো আপনারা তো উল্টো দেখবেন, এই তো হচ্ছে মুশকিল। ঢাকা ক্রনিকল, এই ডেকান ক্রনিকল, তারা লিখছে, বিস্ফোরণের সঙ্গে ঢাকার যোগসূত্র খুঁজে পেল ইন্টেলিজেন্স। সন্ত্রাসী হামলার পথ অনুসরণ করতে গিয়ে ভারতীয় সংস্থাগুলি আবিষ্কার করেছে যে দিল্লি বিস্ফোরণের সূত্রগুলি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীরভাবে জড়িত। সংস্থাগুলি বিস্ফোরণের কয়েকদিন আগে লস্করে তৈবার শীর্ষ কমান্ডার সৈফুল্লাহ সাইফের বাংলাদেশি সরকারি কর্মকর্তা এবং সন্ত্রাসী কর্মীদের সাথে সাম্প্রতিক বৈঠকের ওপর দৃষ্টি নিবদ্ধ করছে। দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে পাকিস্তান ভিত্তিক সাইফ অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকার একটি অভিজাত এলাকা বনানীতে আয়োজিত একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। সাইফ পাকিস্তান থেকে ভার্চুয়ালি সভায় যোগ দিলেও বাংলাদেশে 7 জন ব্যক্তি সশরীরে উপস্থিত ছিলেন। এরা হলেন নিষিদ্ধ ইসলামিক গোষ্ঠী হিজবুত তাহরির ঢাকা প্রধান জুবায়ের আহমেদ চৌধুরী, সাইফের ডান হাত এবং মার্কাজি জামিয়াত আহলে হাদিসের সাধারণ সম্পাদক ইবতিসাম ইলাহি জাহির, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিরুল গনি, ঢাকা নর্থ কর্পোরেশনের সিইও এবং এইচইউটি সমন্বয়কারী মোহাম্মদ আজাদ, জঙ্গি গোষ্ঠী আনসারুল্লাহ বাংলা টিমের এবিটির প্রধান হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফজলু, বিস্ফোরণের বিশেষজ্ঞ সুমন আহমেদ, এরা সবাই ছিল। সূত্র মতে বৈঠকের পর নভেম্বরের গোড়ার দিকে বিস্ফোরক বা বিশেষজ্ঞদের একটি দল মুর্শিদাবাদ হয়ে ভারতে প্রবেশ করে পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসী হামলা চালানোর জন্য। লোকেদের প্রশিক্ষণ দেওয়ার কাজটিও তাদেরই ছিল। মুর্শিদাবাদে তাদের সকলকে ইখতিয়ার নামে এক বাংলাদেশি নাগরিক সেফ হাউসে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে, যিনি দেশের গোয়েন্দা শাখার কর্মকর্তাকে হত্যার অভিযোগে পলাতক ছিলেন। মুর্শিদাবাদে তার একটি সেফ হাউস রয়েছে, যা এবিটি সদস্যরা নিয়মিত ব্যবহার করে। সূত্র জানায়, ইফতিকারের ভূমিকা এখনো পর্যন্ত সরবরাহ এবং অন্যান্য দেশ থেকে আসা লোকেদের থাকার ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে ভারতীয় সংস্থাগুলি দিল্লি বিস্ফোরণের সাথে তার বৃহত্তর ভূমিকা এবং যোগসূত্রের বিষয়টি খতিয়ে দেখছে। সংস্থার সূত্র অনুযায়ী পাকিস্তান থেকে কিছু সরবরাহ পশ্চিমবঙ্গে পৌঁছেছিল এবং সম্ভবত দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত হয়েছিল। তদন্তকারী সংস্থাগুলি সন্ত্রাসীদের পথ খুঁজে বের করার জন্য ইতিমধ্যেই মুর্শিদাবাদে পৌঁছেছে এবং বাংলাদেশের রাজশাহী হয়ে ভারতের মুর্শিদাবাদে প্রবেশকারী ব্যক্তিদের খোঁজে তল্লাশি চলছে। আমি যে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম না, যে মেচুয়ারেদের নৌকোয় করে ওই আদান প্রদানটা হয়েছিল, ভারতীয় সমুদ্রের সীমার কাছাকাছি ওটা চলে এসেছিল। ভারতীয় একটা সেজে একটা দল চলে গিয়েছিল ওখানে জেলে সেজে, সেখান থেকে মালপত্রগুলো ঢুকে এসেছিল সোজা বিভিন্ন পথ ধরে মুর্শিদাবাদে। এবার গতকাল মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে, গতকাল মুর্শিদাবাদের রানীনগরে খুব সম্ভবত রানীনগরে এক ব্যক্তির বাড়ি থেকে আপনার
সাইদুল শেখের বাড়ি থেকে উদ্ধার হয় 2 কেজি ট্রাইসালফাসাইড। এই ট্রাইসালফাসাইড উদ্ধারের আগে সাইফুল শেখ তার বাড়ি থেকে সপরিবারে উধাও হয়ে যায়। এই ট্রাইসালফাসাইড এটা হচ্ছে মারাত্মক বিস্ফোরক, যেটার মধ্যে আরডিএক্সটা মিশিয়ে নিয়ে তার মধ্যে ডিফিউজার ঢুকিয়ে দেওয়া হয় এবং বিস্ফোরণ করানো হয়। তার হচ্ছে মারাত্মক 2 কেজি ধরা পড়েছে। তারা এখন যোগসূত্র যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সঙ্গে দিল্লির বিস্ফোরণের সরাসরি যোগাযোগ ইন্টেলিজেন্স একেবারে প্রকাশ্যে এনে দিয়েছে, সরকারের কাছেও রিপোর্ট পড়ে গিয়েছে। এই যে প্রাথমিক রিপোর্ট যেটা পড়েছিল না, যেটা প্রধানমন্ত্রীর কাছে প্রাথমিক রিপোর্ট গিয়েছিল, যে রিপোর্টের ভিত্তিতে একটা বৈঠক ডাকা হয়েছিল, আমি আপনাদেরকে ভিডিওতে বলেছিলাম। এখন সেই বিস্তারিত রিপোর্ট গতকালকে প্রধানমন্ত্রীর দপ্তরে এনআইএ পৌঁছে দিয়েছে। এনআইএ, সেন্ট্রাল আইবি যারা আছে তদন্তকারী দল, তারা সমস্ত পৌঁছে দিয়েছে। এবার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। আমি তো বলেইছি 32টা জায়গায় এদের একটা সিরিজ ব্লাস্ট করার একটা ছিল। কোথায় কোথায় মালগুলো রয়েছে এরকম খুঁজে 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 বার করা হচ্ছে। কোথাও 30 কেজি, কোথাও 20 কেজি, কোথাও 2 কেজি, কোথাও 5 কেজি, এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়ে গেছে। এদের বিভিন্ন রকমের একটা প্ল্যান ছিল। মানে 26শে জানুয়ারি এরা ভারতবর্ষে দিল্লির বুকে একটা পরপর বিস্ফোরণ ঘটিয়ে সারা বিশ্বকে চমকে দেবে, এই হচ্ছে ওদের প্ল্যান। কিন্তু ধন্যবাদ আমাদের এজেন্সিকে, তারা এতটাই সতর্ক যে আগে থেকে সমস্ত কিছু একেবারে ধরে নিয়েছে। শুধু ওই গাড়িটা যেটা ওটা বিস্ফোরণ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে গাড়িটার ভেতরে ওই সালফার নাইট্রেট না কি যেন একটা ওই ইঞ্জিনের মধ্যে রেখেছিল, যেটা গরমে বাস্ট করে গেছিল, নইলে সেটাও পাচার হয়ে যেত। এখন এই যে ভারত যে যোগাযোগটা পেয়ে গেল, আমি কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম তাহলে ভারতবর্ষ বলছে না কেন, পাকিস্তান বা বাংলাদেশের নাম বলছে না কেন? তা আমি যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে যে এমনিতেই ঘোষণা করা আছে যে অ্যাক্ট অন টেরর ঘোষণা করা আছে, যাদের যাদের নাম আসবে কোনো রকম সতর্ক করা হবে না, মারা হবে। এবার আমি যেটা বলছিলাম না, বাংলাদেশ মার খাবেই। আমি আপনাদের বারবার বলছিলাম, গতকালকেও একটা লাইভ শোতে আমি বলেছি যে বাংলাদেশ মার খাবেই, শুধু প্রমাণের অপেক্ষা। এই প্রমাণটা এখন হাতে এসে গিয়েছে। এখন যে কোনো সময়, যে কোনো দিন, বারবার আমি বলি কথাটা, বারবার আমায় বলতে হয়, আপনারা বারবার আমায় বলেন যে আপনি তো বারবার বলেন, হয় না। কিন্তু এই প্রমাণটার জন্য অপেক্ষা করছিল আমাদের ভারত সরকার, যেটা আমি আগেও বলেছিলাম যে ফাইনাল রিপোর্টটা না পাওয়া পর্যন্ত ভারত সরকার কোনো রকমভাবে রিস্ক নিতে চাইবে না। পৃথিবীর কাছে একটা ইন্টেলিজেন্স রিপোর্ট, একটা সলিড তথ্য যাতে দেখাতে পারে, তার জন্য একটা কাগজ চাই। সেই কাগজটা হাতে এসে গেছে। এইবার আপনারা অপেক্ষা করুন, দামাদ্দাম মাস্ত কালান্দার ওদিকে হবে আর এদিকে হবে হ্যাপি দিওয়ালি।